জয় রেহানার ক্যাশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাইয়ে কোম্পানি খুলিছে। আপাতমস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইপ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি। শুধু জয় নয়, দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও। চিটাগাং পোর্টের টোটাল অপারেশনের 25% 26% অপারেশন হচ্ছে আমাদের হাতে। আরও তো অনেকগুলো আছে টার্মিনাল অপারেশনের মধ্যে। আমরাই এখন মেন এটার বিগ জায়ান্ট বলেন, যাই বলেন, আজম নাসির যাবে। এটা গার্মেন্টস মালিক বা ওই যা মাল আনছে তার পকেট থেকে যাবে। দেখেন বর্ষা বিপ্লবের টাইমে 5 দিন পণ্য নামছে, কিন্তু কাস্টমসের জটিলতায় পণ্যটা বাড়াইতে পারেনি। 1100 কোটি টাকা মারা গেছে, পানিতে পড়ে গেছে। মানে একদিন যদি দেরি হয় পণ্য নামাইতে, তাহলে প্রায় 200 কোটি টাকা পানিতে পড়ে যায়। দেখেছেন? তার মানে যদি একদিন আগে খালাস করতে পারেন পণ্য, তাহলে আপনি 200 কোটি টাকা বেশি আয় করলেন। তো উল্টা দিকে তো আসলে বাংলাদেশের কন্টেনার এই যে টার্মিনাল, এটা আসলে কেমন দক্ষ। প্রথম কথা হচ্ছে যে যা যা ইকুইপমেন্ট আছে না, সব মহাপুরানা। ওইগুলা বেচা কটকটি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। এইগুলোকে বিজনেসের ভাষায় বলে ফুললি ডেপ্রিসিয়েটেড। মানে ধরেন আপনি একটা শার্ট কিনলেন, কয়দিন পরবেন, কয়দিন টিকবে সেই শার্ট, সেটার উপরে, তাই না? ধরেন 1 বছর 2 বছর, ধরেন 10 বছরই টিকলো, তাই না? যেটাই হোক, এটা হইতেছে সেই শার্টের আয়ু। ধরেন এই শার্টের আয়ু 10 বছর। এইরকম সব যন্ত্রের আয়ু আছে, ঠিক করা থাকে। এই আয়ুর কাল পার হয়ে গেলে তারে বলে ফুললি ডেপ্রিসিয়েটেড, মানে এটা কটকটি খাওয়ার যোগ্য। এটা নিয়ে আর কাজ করা উচিত না। আমাদের যা যা ইকুইপমেন্ট প্রত্যেকটা ফুললি ডেপ্রিসিয়েটেড, প্রত্যেকটা কটকটি খাওয়ার যোগ্য। অনেক আগে এটা পার হয়ে গেছে আয়ু। এইরকম ইকুইপমেন্ট দিয়ে চলতেছে নিউমোরিং কন্টেনার টার্মিনাল। সারা দুনিয়ায় 405টা বন্দর আছে। বাংলাদেশের অবস্থান কত জানেন? 337তম। মা আমি না লাড্ডু গুড্ডু হয়েছে ওইরকম আর কি। তা এইরকম টার্মিনাল ব্যবস্থাপনা আমরা চাই নাকি দক্ষতা চাই? অদক্ষ টার্মিনালে জাহাজ ভিড়ে না, জাহাজ রুট পরিবর্তন করে দীর্ঘটি টার্মিনাল দেখে আন্তর্জাতিক শিপিং লাইন গুলো অন্য বন্দর বেছে নেয়। কলম্বো নিবে, সিঙ্গাপুর নিবে। আমি যদি বন্দর ব্যবস্থাপনার কন্টেনার টার্মিনালের ব্যবস্থাপনার পার্থক্যের মূল বিষয়গুলো একটা টেবিল আকারে দেখাই, তাহলে আপনাদের বোঝা সুবিধা হবে, পলিটিক্যাল পার্টিগুলো বোঝা সুবিধা হবে। আসেন এটা একটু দেখে ওনাদের একাডেমিক একটা এক্সারসাইজ হবে। এইটা স্যার আপনারা টেবিল করে দেখান না, বন্দর ব্যবস্থাপনার কন্টেনার টার্মিনাল ব্যবস্থাপনা। বন্দরের পরিসর কি? এটা সমগ্র বন্দর এবং এর সমস্ত সুবিধা হচ্ছে বন্দর ব্যবস্থাপনার পরিসর। আর কন্টেনার টার্মিনালের পরিসর হচ্ছে শুধুমাত্র কন্টেনার সম্পর্কিত অপারেশনটাই তার পরিসর। 2 নাম্বার দায়িত্ব। বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বহুমুখী, নিরাপত্তা, পরিবেশ, আইন, এগুলো সবকিছু, ট্যাক্সেশন সবকিছু। আর কন্টেনার টার্মিনালের পরিসর দায়িত্ব কি? সেটা হচ্ছে বিশেষায়িত কন্টেনার লজিস্টিক্স, শুধুমাত্র কন্টেনার লজিস্টিক্স। 3 নাম্বার স্টেক হোল্ডারকে, মানে কারা এটার সাথে যুক্ত। বন্দর ব্যবস্থাপনায় যুক্ত সরকার, শিপিং কোম্পানি, আমদানি রপ্তানিকারক। আর কন্টেনার টার্মিনালের স্টেক হোল্ডারকে, কন্টেনার টার্মিনালের স্টেক হোল্ডার হতেছে অপারেটর, শিপিং লাইন এবং ট্র্যাকিং কোম্পানি। এই 3টা। টেকনোলজি কি কি লাগে? বন্দর ব্যবস্থাপনায় সমন্বিত নেভিগেশন সিস্টেম লাগে, গভীর সমুদ্র খনন লাগে। আর কন্টেনার টার্মিনালে কি লাগে? অটোমেটেড গাইডেড ভেহিকেল লাগে, রোবোটিক ক্রেন লাগে। এই লাগে। এই পার্থক্য দেখাটা গুরুত্বপূর্ণ কেন? কারণ স্পেশালাইজেশনের প্রয়োজনীয়তা। কন্টেনার টার্মিনালে টেকনোলজি, অপারেশনাল দক্ষতা প্রয়োজন। অন্যদিকে বন্দর ব্যবস্থাপনায় নীতি কৌশলগত দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ। বন্দর ব্যবস্থাপনায় যেটা দরকার সেটা কন্টেনার টার্মিনালের উপরে চাপে দিছে রাজনৈতিক দলগুলো। এতই বালচুন, এতই মূর্খ সোদা, এগুলা কিছুই বুঝে না। যদি এটা কন্টেনার টার্মিনালের সমস্যা হয়, তাহলে শুধু টার্মিনালের অপারেশন দায়ী হয়, কিন্তু বন্দরের সামগ্রিক অবকাঠামো দুর্বল হইলে পুরো বন্দর ক্ষতিগ্রস্ত হয়। দুটো আলাদা জিনিস। আর বিনিয়োগ, ধরেন কন্টেনার টার্মিনালে বিনিয়োগ কিসে হয়? বিনিয়োগ হয় যন্ত্রপাতি, সফটওয়্যারে। আর বন্দরে বিনিয়োগ হয় গভীর সমুদ্র খননে, রেল সংযোগে, এই ধরনের অবকাঠামোতে। বন্দর আর কন্টেনার টার্মিনালের সম্পর্ক অনেকটা শহর আর তার শিল্পাঞ্চলের মতো। বন্দর ব্যবস্থাপনা হইল বৃহত্তর পরিকল্পনা, আর কন্টেনার টার্মিনাল হইল সে পরিকল্পনার অধীনে একটা উচ্চ বিশেষায়িত ইউনিট। উভয় সমন্বয়ে আধুনিক বাণিজ্য এবং লজিস্টিক্সের চাকা সচল থাকে। আমরা খুব বিস্তারিতভাবে আলাপ করলাম যে আমরা বন্দর ব্যবস্থাপনা কাউকে দিতে চাইতেছি না, দেওয়ার প্রশ্নই ওঠে না। আমরা কন্টেনার টার্মিনাল দেওয়ার কথা বলতেছি। যারা বন্দর আর টার্মিনালের তফাৎ বুঝে না, তাদের কি রাষ্ট্র চালানো উচিত? বা জানেও যদি পাবলিককে উল্টা বুঝায়, তাদের কি নৈতিক কোন অবস্থান থাকে? আপনি তো জনগণকে ভুল বুঝাইতে পারেন না। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কন্টেনার টার্মিনাল বিদেশিদের হাতে দিতে পারি? আওয়ামী লীগও বলতেছে কন্টেনার টার্মিনাল দেওয়া যাবে না। ফেয়ার এনাফ। তো তার আমলে, মানে গত হাসিনার অবৈধ সরকারের আমলে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল বা RSGT কে দেওয়া হয়েছিল। এটা গত বছরের প্রথম ভাবে চালু হয়েছে। তো তখন কোন বিবেচনায় দিছিল এটা? এটা নাকি আদৌ তখন বিএনপি বা বামেরা একটা বিবৃতি দিছে, নাকি আর্মি কোনো প্রতিবাদ জানাইছে? ওয়াকার সাহেব প্রতিবাদ জানাই বলছে। আচ্ছা এখন আসেন দেখি কারা এই টার্মিনাল চালায়, যে টার্মিনাল নিউমোরিং টার্মিনালটা দেওয়ার কথা হইতেছে।
চট্টগ্রাম বন্দর ব্যবসা আওয়ামী লীগ নেতা এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের হাতের মুঠোয়। নিউ মুরিং টার্মিনাল এটা ব্যবস্থাপনায় আছে সাইফ পাওয়ার টেক লিমিটেড। পত্রিকায় লিখেছে, বন্দর সংশ্লিষ্ট সূত্র জানাইছে প্রতিষ্ঠানটার ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন আওয়ামী লীগ সরকারের আমলের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তৎকালীন নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নুরি আলম চৌধুরী, লিটন চৌধুরী নামে পরিচিত এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ঘনিষ্ঠ ছিলেন। এই ব্যবসা আওয়ামী লীগ নেতাদের দখলে ছিল। এটা একটা চিহ্নিত দুর্নীতিবাজ কোম্পানি। ফেস দ্য পিপল থেকে একটা প্রতিবেদনও হয়েছিল, আপনারা দেখে নিয়েন। ওই টাইমে 2012 সালে যখন সাইফ পাওয়ার টেককে কাজ দেওয়া হচ্ছিল তখন চট্টগ্রাম বন্দরে বিক্ষোভ হয়েছিল। আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরীর বিপক্ষে ছিল এবং তখন নিয়ম নামে এনে কাজটা দেওয়া হয়েছিল। আর এর মালিক জয় রেহানার ক্যাশিয়ার হাজার হাজার কোটি টাকা পাচার করে দুবাইয়ে কোম্পানি খুলিছে। আপাত মস্তক আওয়ামী ঝান্ডাধারী বন্দর খেকো সাইফ পাওয়ারটেক মালিক তরফদার রুহুল আমিন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্যাশিয়ার হিসেবে নিয়ন্ত্রণ করতেন দেশের সব বন্দরের ঠিকাদারি। শুধু জয় নয়, দেশের সব বন্দর নিয়ন্ত্রণ করতেন শেখ রেহানার ক্যাশিয়ার হিসেবেও। চিটাগাং পোর্টের টোটাল অপারেশনের 25% 26% অপারেশন হচ্ছে আমাদের হাতে। আরও তো অনেকগুলো আছে। টার্মিনাল অপারেশনের মধ্যে আমরাই এখন মেন এটার বিগ জায়ান্ট বলেন, যাই বলেন। আজম নাসির সাহেব যে সাব কন্ট্রাক্টর কাজ করতো আমাদের নোয়াখালী এমপি, এই পোর্ট রাখতে গেলে এগুলো করতে হবে আমার। সাইফ পাওয়ারটেকের মালিক তরফদার রুহুল আমিন বাংলাদেশ ছাড়িয়ে ব্যবসা গড়েছেন দুবাইয়ে অর্থ পাচার করে। সেখানেও গড়েছেন বড় কোম্পানি। ব্যবসা করেন সিঙ্গাপুরে, সেখানেও পাচার করেছেন হাজার কোটি টাকা। স্বজনদের নামে আমেরিকায় গড়েছেন ব্যবসা, বাড়ি, গাড়ি। দুবাইতে সেই সাইফ পাওয়ারটেকের আপনার যে শিপিং বিজনেস বা ফ্রেট ফরওয়ার্ডিং বিজনেস, এবং এটা হচ্ছে সাইফ পাওয়ারটেক 100% ওন কোম্পানি। দুবাইতে হচ্ছে আমাদের মেন বিজনেস। তো আরেকটা আছে আমাদের সিঙ্গাপুরে আছে ছোট ট্রেডিং কোম্পানি। ইউএসএ আমার ছোট ভাইটা থাকে। এই কন্টেনার টার্মিনাল থেকে চান্দা পায় সবাই, এটাই হইতেছে আসল। সমস্ত পলিটিক্যাল পার্টি চান্দা পায়। ডেইলি চান্দা নাকি দেওয়া হয় 200 কোটি টাকা, ডেইলি 200 কোটি টাকা। এই টাকায় বাংলাদেশের প্রচলিত মাফিয়া রাজনীতির ফুয়েল যোগায়। এটা ভাঙ্গা দিলে সব পলিটিক্যাল পার্টির মাফিয়া শক্তি লুলা হয়ে যাবে। এই জন্য সব পলিটিক্যাল পার্টি সরব। একজন হুক্কা হুয়া করছে, চারিদিক থেকে ক্যা হুয়া শুরু করে দিছে। এডিটর সাহেব আবার শুনায় দেন না শিয়ালের ডাকটা। এই সাইফ পাওয়ার থেকে একটা ফুটা পয়সা বিনিয়োগ করে নাই। যারা আসবে তারা বিনিয়োগ করবে, নতুন যন্ত্রপাতি আসবে, আমাদের প্রযুক্তিগত উন্নয়নের জন্য ইনভেস্টমেন্ট এবং আরো এফিসিয়েন্সির জন্য বেটার ম্যানেজমেন্ট লাগবে। আমরা এটা বিদেশি কোম্পানির কাছ থেকে পাবো। আমরা প্রত্যেক দিন এই টার্মিনালের অদক্ষতার জন্য 10 কোটি টাকা লস দিই। 10 কোটি, সারা বছরে 3.5 কোটি টাকা লস দিচ্ছি। আমরা এই লস আবার দিয়ে যাবো এক সাইফ পাওয়ার টেককে দেওয়ার জন্য, আর রাজনীতিবিদদেরকে চান্দা দেবে সেই জন্য। সারা দুনিয়া টার্মিনাল অনেক বিদেশি কোম্পানি থাকে। সিঙ্গাপুরে পিএসএ 70-এর বেশি টার্মিনাল ম্যানেজ করে, আর এপিএম নেদারল্যান্ডস 55টার বেশি টার্মিনাল ম্যানেজ করে, হংকং এর হাসিজন করে 50টার বেশি টার্মিনাল ম্যানেজ করে। কোন দেশি কোম্পানি বিলিয়ন ডলার ইনভেস্ট করবে এখানে? অত টাকা পাচার করবে? নাম বলেন শুনি তো, কে করবে? একটা কাম করতে যাবে, সেখানে বাগড়া দেওয়াটা কি রাজনৈতিক দলের কাজ? কই জলে সেটা তো বুঝি। জলে তো টেকা চান্দার সোর্সটা বন্ধ হয়ে যাবে। এইবার শেষ কথা, চট্টগ্রাম বন্দরের নামে হাহাকার না, দুর্নীতির করিডোরে চাঁদাবাজদের কফিনের শেষ পেরেক ঠোকার সময় এই সময়টা। আজ যারা বন্দর বিক্রি বলে কান্নাকাটি করতেছে, তাদের কান্নার উৎস দেশপ্রেম না, চান্দাবাদীর লাইন কেটে যাওয়ার ভয়। চট্টগ্রাম কন্টেনার টার্মিনালকে বিদেশি কোম্পানির হাতে দেওয়ার প্রস্তাব আসার পর থেকে যাদের গলা ফাটতেছে, তারা কিন্তু মুখে উচ্চারণ করতেছে না যে এই টার্মিনাল এতদিন ছিল সাইফ পাওয়ার টেকের হাতে, একটা দুর্নীতিগ্রস্ত মাফিয়া চালিত কোম্পানির হাতে, আওয়ামী বান্ধব কোম্পানির হাতে, আওয়ামী লীগের লোকের হাতে, যাদের মালিকারা শেখ হাসিনার পরিবারের ক্যাশিয়ার ছিল, আর যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই টার্মিনাল প্রত্যেক বছর 3.5 কোটি টাকা লস করতেছে, অথচ 1 টাকাও বিনিয়োগ না করে সাইফ পাওয়ার থেকে অপারেশনের উপর গড়ছে ক্ষমতার চাঁদা বাণিজ্য। এইটা শুধু একটা কোম্পানির লুট না, এটা পুরা বাংলাদেশের প্রবৃদ্ধির গলায় দড়ি। তাই আজ যারা বিরোধিতা করতেছে, তারা কি এই লুট বন্ধ করতে চান, নাকি সেই লুটের অংশীদার হারায় অস্থির হয়ে গেছেন? প্রফেসর ইউনূসের সরকার এই দুর্বৃত্তের শৃঙ্খল ভাঙার সাহস দেখাইছেন, এবং সেটাই আজকে দেশের রাজনৈতিক মাফিয়াদের গায়ে আগুন ধরায় দিছে। বিশ্বের উন্নত বন্দরগুলা সিঙ্গাপুর, রটারডাম, হংকং, এই দেশের আন্তর্জাতিক অভিজ্ঞ কোম্পানিগুলো কাজ করে, তারা বিনিয়োগ করে, আধুনিক যন্ত্রপাতি আনে, অটোমেশন চালু করে। আমাদের দরকারও সেটা। আর প্রয়োজন দেশের জন্য কাজ করতে ইচ্ছুক সাহসী নেতৃত্ব, যারা শেখ হাসিনার চিহ্নিত লুটেরা কোম্পানির দখলদারিত্ব থেকে এই জাতীয় সম্পদ উদ্ধার করতে পারে। এই লড়াইটা শুধু একটা টার্মিনালের না, এটা হলো মাফিয়া বনাম মানুষ, দুর্নীতি বনাম দক্ষতা এবং চাঁদাবাজ রাষ্ট্র বনাম জনগণের রাষ্ট্রের লড়াই।
এই লড়াইয়ে আপনি কোথায় দাঁড়াবেন, এটা এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের ফয়সালা আপনিই নিজে করতে পারবেন। এখন আপনি সব তথ্য আছে, সব জানলেন, সব কিছু ফাঁস করে দেওয়া হলো। আপনি এবার সিদ্ধান্ত নেন আপনি কোন পক্ষে। ইনকিলাব জিন্দাবাদ।